আসসালামু আলাইকুম। পঞ্চম অধ্যায় সমন্বয় ও নিঃসরণ। এই অধ্যায় পড়ানোর ক্ষেত্রে আমি প্রত্যেকটি লাইন বাই লাইন পড়ে যাব এবং যখন যেখানে যেটি বোঝানো প্রয়োজন সেটি বুঝিয়ে দেব। জীবের সমন্বয় একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। প্রাণীর মতো উদ্ভিদের বিভিন্ন কাজের মধ্যে সমন্বয় প্রয়োজন হয়। উদ্ভিদের মধ্যে বৃদ্ধি, প্রজনন, বংশবিস্তার, অনুভূতি গ্রহণ, প্রতিক্রিয়া সৃষ্টি ইত্যাদি বৈশিষ্ট্য রয়েছে। উদ্ভিদের এই কাজগুলো করার জন্য হরমোনের গুরুত্ব অপরিসীম। এক্ষেত্রে প্রাণীর মতো উদ্ভিদের আলাদা কোনো তন্ত্র থাকে না। নিম্ন শ্রেণী ব্যতীত উচ্চ শ্রেণীর প্রাণীর দেহে বিভিন্ন জৈবিক কার্যাদি সম্পাদনের জন্য একটি নির্দিষ্ট তন্ত্র থাকে। দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে সংযোগ সাধন এবং এদের কাজের মধ্যে সমন্বয় সাধন করে উদ্দীপনায় সাড়া দিয়ে পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে স্নায়ুতন্ত্র। উদ্ভিদে সমন্বয়। প্রতিটি উদ্ভিদ কোষে বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যক্রম একটি শৃঙ্খলার মাধ্যমে সংগঠিত হয়। এই কারণে সমন্বয় উদ্ভিদের একটি অপরিহার্য কার্যক্রম। এই সমন্বয় না থাকলে উদ্ভিদের জীবনে বিশৃঙ্খলা দেখা দেবে। উদ্ভিদের জীবনচক্রের পর্যায়গুলো যেমন অঙ্কুরোদ্গম, পুষ্পায়ন, ফল সৃষ্টি, বার্ধক্য প্রাপ্তি, সুপ্তাবস্থা ইত্যাদি একটি সুশৃঙ্খল নিয়ম মেনে চলে। এই কাজে আবহাওয়া ও জলবায়ুজনিত প্রভাবগুলোর গুরুত্ব লক্ষ্য করার মতো। উদ্ভিদের বৃদ্ধি, চলন সহ বিভিন্ন শারীরবৃত্তীয় কাজগুলো অত্যন্ত সুশৃঙ্খলভাবে বিশেষ নিয়ম মেনেই সম্পন্ন হয়। একটি কাজ অন্য কাজকে বাধা প্রদান করে না। বিভিন্ন কাজের সমন্বয় সাধন কিভাবে হয় তা জানতে বিজ্ঞানীরা চেষ্টা করে থাকেন এবং মত প্রকাশ করেন যে উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ, বিভিন্ন অঙ্গ সৃষ্টি ইত্যাদি উদ্ভিদ দেহ উৎপাদিত বিশেষ কোনো জৈব রাসায়নিক পদার্থের প্রভাবেই হয়ে থাকে। উদ্ভিদের সকল কাজ নিয়ন্ত্রণকারী এই জৈব পদার্থটিকে ফাইটোহরমোন বা বৃদ্ধিকারক বস্তু বলে। ফাইটোহরমোন কোষে উৎপন্ন হয় এবং উৎপত্তিস্থল থেকে বাহিত হয়ে দূরবর্তী কোষের কার্যক্রম নিয়ন্ত্রণ করে। উদ্ভিদে যেসব হরমোন পাওয়া যায় তার মধ্যে অক্সিন, জিব্রেলিন, সাইটোকাইনিন ইত্যাদি বৃদ্ধি সহায়ক হরমোন এবং অ্যাবসিসিক অ্যাসিড, ইথিলিন বৃদ্ধি প্রতিবন্ধক হিসেবে কাজ করে। পাতায় ফ্লোরেজেন নামক হরমোন উৎপন্ন হয় এবং তা পত্রমূলে স্থানান্তরিত হয়। পত্রমূলে স্থানান্তরিত হয়ে পত্রমুকুলকে পুষ্পমুকুলে পরিণত করে। তাই দেখা যায় ফ্লোরিজেন উদ্ভিদে ফুল উৎপন্ন করে থাকে। তাহলে উদ্ভিদে ফুল উৎপাদনে সহায়তা করে কোনটি? ফ্লোরিজেন হরমোন উদ্ভিদে ফুল উৎপাদনে সহায়তা করে। অক্সিন হরমোন। চার্লস ডারউইন অক্সিন হরমোন প্রথম আবিষ্কার করেন। তিনি উদ্ভিদের ভ্রূণ মুকুল আবরণের উপর আলোর প্রভাব লক্ষ্য করেন। যখন আলো তির্যকভাবে একদিকে লাগে তখন ভ্রূণ মুকুল আবরণী আলোর উৎসের দিকে বাঁকা হয়ে বৃদ্ধি লাভ করে। প্রকৃতপক্ষে ভ্রূণ মুকুল আবরণীর অগ্রভাগে অবস্থিত রাসায়নিক পদার্থ ছিল বৃদ্ধি সহায়ক হরমোন অক্সিন। অক্সিন প্রয়োগে শাখা কলমে মূল গজায় এবং ফলের অকালে ঝরে পড়া রোধ হয়। এখানে বলছে কি ভ্রূণ মুকুল আবরণী আলোর উৎসের দিকে বাঁকা হয়ে বৃদ্ধি লাভ করে। অর্থাৎ এখানে যদি একটি সূর্যের আলো থাকে এবং এখানে যদি একটি গাছ থাকে তাহলে দেখা যাবে যে গাছের যে মূল সেটা থাকবে সূর্যের দিকে মুখ, গাছের যে কাণ্ডে বা মাথার অঞ্চল আহ, সেটা থাকবে যে সূর্যের দিকে মুখ করে এবং তার যে মূলটা সে মূলটা থাকবে যে সূর্যের বিপরীত দিকে মুখ করে। জিব্রেলিন। চারাগাছ, বীজপত্র ও পত্রের বর্ধিষ্ণু অঞ্চলে এদের দেখা যায়। এদের প্রভাবে উদ্ভিদের পর্বমধ্যগুলো দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। উদ্ভিদের পর্বমধ্য মনে মনে করো যে এই একটা সোজা উদ্ভিদ, এখান থেকে একটা ডাল গজাইছে, এখান থেকে একটা ডাল গজাইছে। এই দুইটা ডালের মধ্যবর্তী যে ফাঁকা জায়গাটা, এই যে জায়গাটা, এই জায়গাটাই হচ্ছে উদ্ভিদের পর্বমধ্য। এই জন্য খাদ্য উদ্ভিদে জিব্রেলিন হরমোন প্রয়োগ করলে উদ্ভিদটি অন্যান্য সাধারণ উদ্ভিদ থেকে অধিক অধিক লম্বা হয়। বীজের সুপ্তাবস্থা কাটাতে জিব্রেলিন হরমোনের কার্যকারিতা রয়েছে। ইথিলিন। ইথিলিন হরমোনটি একটি গ্যাসীয় পদার্থ। ইথিলিন হরমোন ফল পাকাতে সহায়তা করে। এই হরমোন ফল, ফুল, বীজ, পাতা এবং মূলেও দেখা যায়। ইথিলিন বীজ এবং মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গ করে, চারা গাছের কাণ্ডের বৃদ্ধি ঘটিয়ে চারা গাছকে লম্বা হতে সহায়তা করে, ফুল এবং ফল সৃষ্টির সূচনা করে। ইথিলিন পাতা, ফুল এবং ফলের ঝরে পড়া ত্বরান্বিত করে। মানে ইথিলিন প্রয়োগে উদ্ভিদের পাতা, ফুল এবং ফল তাড়াতাড়ি ঝরে পড়ে। চলন। উদ্ভিদেও অন্যান্য জীবের মতো অনুভূতি ক্ষমতা সম্পন্ন। এই জন্য অভ্যন্তরীণ বা বহি উদ্দীপক উদ্ভিদ দেহে যে উদ্দীপনা সৃষ্টি করে তার ফলে উদ্ভিদের চলন বা বৃদ্ধি সংঘটিত হয়। এসব চলনকে ট্রপিক চলন বলা হয়।
যেমন উদ্ভিদ যে লম্বায় বৃদ্ধি হয় সেটাও এক প্রকার চলন। এবং আরেক প্রকার চলন এখানে একটা পরীক্ষণের মাধ্যমে দেখা গেছে। যেমন এই পাশে বাইরের পাশে যে আলো রয়েছে, উদ্ভিদের যে মাথার যে অঞ্চলটা সেটা আলোর উৎসের দিকে বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং উদ্ভিদের যে মূল সেটা আলোর বিপরীত দিকে বৃদ্ধিপ্রাপ্ত হয়। অর্থাৎ উপরের অংশে আলোকমুখী চলন ঘটে এবং উদ্ভিদের মূলে আলোক বিমুখী চলন ঘটে। এখানে বলা হয়েছে যে উদ্ভিদের কাণ্ডে আলোকমুখী এবং উদ্ভিদের মূলে আলোক বিমুখী বৃদ্ধি বা চলন ঘটে। হরমোনের ব্যবহার। অক্সিন ও অন্যান্য কৃত্রিম হরমোন শাখা কলমে মূল উৎপাদনে সহায়তা করে। ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড ক্ষতস্থান পূরণে সহায়তা করে। ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড হলো এক ধরনের অক্সিন। অক্সিন প্রয়োগের ফলে মোচন বিলম্বিত হয়। বিভিন্ন উদ্দীপক যেমন আলো, পানি, অভিকর্ষ ইত্যাদি উদ্ভিদের বৃদ্ধিকে প্রভাবিত করে। যেমন আলোর দিকে উদ্ভিদের কাণ্ডে আলোকমুখী চলন এবং মূলে আলোক বিমুখী চলন হয়। পানি তো স্বাভাবিকভাবে উদ্ভিদের বৃদ্ধিকে প্রভাবিত করে। এবং অভিকর্ষ বলের কারণে উদ্ভিদ নির্দিষ্ট একটা উচ্চতা পর্যন্ত বৃদ্ধি লাভ করে, তারপর আর বৃদ্ধি লাভ করে না। স্নায়ুতন্ত্র। ষষ্ঠ শ্রেণীতে শ্রেণীবিন্যাস থেকে এককোষী ও বহুকোষী জীবের বৈশিষ্ট্য জেনেছ। বহুকোষী জীবের দেহে টিস্যু, অঙ্গ ও তন্ত্র ভিন্ন ভিন্ন গঠন পরিলক্ষিত হয়। বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে রয়েছে অগণিত কোষের বিচিত্র কর্মকাণ্ড। এই কর্মকাণ্ডের সাথে যোগসূত্র রচনা করা এবং পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করার জন্য জীবদেহে দ্রুত যোগাযোগ রক্ষা করার প্রয়োজন হয়। যেমন কারো দুঃখে তোমার কান্না পায়, কারো খুশিতে তুমি খুশি হও এবং পরীক্ষায় ভালো ফলাফল করলে তোমার আনন্দ হয়। এই কাজগুলো ঘটে বিভিন্ন উদ্দীপকের কার্যকারিতার ফলে। দেহের বিভিন্ন অংশে উদ্দীপনা বহন করা, দেহের বিভিন্ন অঙ্গের কাজের সমন্বয় সাধন করা এবং পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করা স্নায়ুতন্ত্রের প্রধান কাজ। প্রাণীদেহে যে তন্ত্র দেহের বিভিন্ন অঙ্গের সাথে সংযোগ রক্ষা করে, বিভিন্ন জৈবিক কার্যাবলী সমন্বয় সাধন করে এবং উদ্দীপনায় সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করার মাধ্যমে পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে, তাকে স্নায়ুতন্ত্র বলে। অর্থাৎ প্রাণীদেহে যে তন্ত্র দেহের বিভিন্ন অঙ্গের সাথে সংযোগ রক্ষা করে, বিভিন্ন জৈবিক কার্যাবলীর মধ্যে সমন্বয় সাধন করে এবং উদ্দীপনায় সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করার মাধ্যমে পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে, তাকে স্নায়ুতন্ত্র বলে। এটা হচ্ছে স্নায়ুতন্ত্রের সংজ্ঞা। স্নায়ুতন্ত্রের প্রধান অংশ হলো মস্তিষ্ক। উন্নত মস্তিষ্কের কারণে মানুষ সৃষ্টির সেরা জীব হিসেবে পরিগণিত হয়। মস্তিষ্ক অসংখ্য বিশেষ কোষ দ্বারা গঠিত, এদেরকে নিউরন বা স্নায়ুকোষ নামে পরিচিত। স্নায়ুকোষ বা নিউরন। স্নায়ুতন্ত্রের গাঠনিক এবং কার্যকরী একককে স্নায়ুকোষ বা নিউরন বলে। নিউরন মানবদেহের দীর্ঘতম কোষ। নিউরন দুটি প্রধান অংশ নিয়ে গঠিত, যথা দেহকোষ এবং প্রলম্বিত অংশ। এই অংশটিকে বলা হয় দেহকোষ, এই অংশটিকে দেহকোষ বলে, এবং এই অংশটিকে বলা হয় প্রলম্বিত অংশ। দেহকোষ। দেহকোষ নিউরনের প্রধান অংশ। দেহকোষ বিভিন্ন আকৃতির হয়, গোলাকার, ডিম্বাকার, নক্ষত্রাকার। অর্থাৎ এই যে গঠনটা, এটি গোলাকার হতে পারে, ডিম্বাকার হতে পারে, নক্ষত্রাকারও হতে পারে। দেহকোষের কোষ আবরণী সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস দ্বারা গঠিত। দেহকোষে সেন্ট্রিওল থাকে না, তাই এরা অন্যান্য কোষের মতো বিভাজিত হয় না। অর্থাৎ নিউরনে কিন্তু সেন্ট্রিওল থাকে না। আমরা জানি যে আমরা একটা অধ্যায় পরে আসছি, পূর্ববর্তী অধ্যায়, তোমরা ক্লাসগুলো দেখলে বুঝতে পারবে। পূর্ববর্তী অধ্যায়ে আমরা পরে আসি যে উদ্ভিদের কোষ বিভাজনের জন্য সেন্ট্রিওল অত্যন্ত প্রয়োজন। সেন্ট্রিওলের মাধ্যমে অ্যাস্টার রশ্মি গঠিত হয়, তারপর কোষ বিভাজন হয়। এবং নিউরন কোষে কোনো সেন্ট্রিওলই থাকে না, তাহলে এরা বিভাজন হবে কিভাবে? এই জন্য নিউরনের কোষ অন্যান্য কোষের মতো বিভাজিত হয় না। প্রলম্বিত অংশ। দেহকোষ থেকে উৎপন্ন শাখা প্রশাখাকে প্রলম্বিত অংশ বলে। প্রলম্বিত অংশ দুই প্রকার, অ্যাক্সন এবং ডেনড্রন। অর্থাৎ এই যে অংশটা, এই অংশটাকে বলা হয় অ্যাক্সন, এবং এই যে ইসের মতন দেখা যাইতেছে, এই যে এগুলোকে বলা হয় ডেনড্রন। মাঝখানের এইটা হচ্ছে দেহকোষ এবং এর চারপাশে যে শাখাগুলো, এগুলোকে বলা হয় যে ডেনড্রন, এবং এই অংশটাকে বলা হয় অ্যাক্সন। এবং অ্যাক্সন থেকেও কিন্তু বিভিন্ন শাখা প্রশাখা তৈরি হয়, এই যেমন অ্যাক্সন থেকেও শাখা প্রশাখা তৈরি হয়। অ্যাক্সন। দেহকোষ থেকে উৎপন্ন লম্বা সুতার মতো অংশকে অ্যাক্সন বলে। অ্যাক্সনের যে প্রান্তে দেহকোষ থাকে তার বিপরীত প্রান্ত থেকে শাখা প্রশাখা বের হয়। সাধারণত একটি নিউরনে একটি মাত্র অ্যাক্সন থাকে। ডেনড্রন। দেহকোষের চারদিক থেকে উৎপন্ন শাখাগুলোকে ডেনড্রন বলে। অর্থাৎ এই যে শাখাগুলো, এগুলোকে ডেনড্রন বলে। এগুলো বেশি লম্বা হয় না,
ডেনড্রন থেকে সৃষ্ট শাখাগুলোকে ডেনড্রাইট বলে। অর্থাৎ এই যে ডেনড্রন এবং এর থেকে যে শাখাগুলো তৈরি হয়েছে, এই যে শাখাগুলো যে তৈরি হয়েছে এগুলোকে বলা হয় ডেনড্রাইট। অর্থাৎ এই যে প্রধান যে শাখাটা এটাকে বলা হয় ডেনড্রন এবং এই যে প্রধান শাখারও যে শাখাগুলো বের হয়েছে এগুলোকে বলা হয় ডেনড্রাইট। এদের দ্বারা স্নায়ু তরণা নিউরনের দেহের দিকে পরিবাহিত হয়। একটি স্নায়ুকোষের অ্যাক্সন অন্য একটি স্নায়ুকোষের ডেনড্রাইটের সাথে মিলিত হওয়ার স্থানকে সিনাপস বলে। অর্থাৎ এই যে অ্যাক্সন এবং এই যে অংশটা যে ডেনড্রাইট, অর্থাৎ এই অংশটা হচ্ছে অ্যাক্সনের অংশ এবং এই অংশটা হচ্ছে ডেনড্রাইটের অংশ। এই দুইটা অংশ যে মিলিত হয়েছে এই অংশটাকে, এই স্থানটাকে বলা হয় যে সিনাপস। অর্থাৎ এই যে স্থান, এই স্থানটাকে বলা হয় সিনাপস। সিনাপসের মাধ্যমে স্নায়ু তাড়না এক স্নায়ুকোষ থেকে অন্য স্নায়ুকোষে পরিবাহিত হয়। উদ্দীপনা বহন করা, প্রাণীদেহের ভেতরে এবং বাইরের পরিবেশের সাথে সংযোগ রক্ষা করা, প্রাণীদেহের বিভিন্ন অঙ্গের মধ্যে কাজের সমন্বয় সাধন করা, মস্তিষ্কে স্মৃতি ধারণ করা, চিন্তা করা, বিভিন্ন কাজের নির্দেশ দেওয়া ও পরিচালনা করা নিউরনের কাজ। নিউরনের উদ্দীপনা বহন প্রক্রিয়া নিচে দেখানো। অর্থাৎ এখানে যে উদ্দীপনা বহন হয়, অর্থাৎ এই একটা স্নায়ুকোষ থেকে আরেকটা স্নায়ুকোষে কিভাবে উদ্দীপনা বহন করে সেটা দেখানো হয়েছে। যেমন এই একটা স্নায়ু, এই ডেনড্রন, এই অ্যাক্সনের মাধ্যমে এই যে এই স্নায়ুটা যে উদ্দীপনা নিয়ে আসে সেটা এই স্নায়ুকোষ থেকে এই স্নায়ুকোষে যাবে। আবার এখান থেকে এই যে মিলিত হয়েছে এর মাধ্যমে এই স্নায়ুকোষ থেকে এই স্নায়ুকোষে উদ্দীপনা পরিবাহিত হবে। স্নায়ুতন্ত্রকে ৩ ভাগে ভাগ করা হয়। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, এটা হলো মানুষের মস্তিষ্ক এবং মানুষের যে মেরুরজ্জু অর্থাৎ সুষুম্না কাণ্ড, এটা মেরুরজ্জু থাকে যে মেরুদণ্ডের মধ্যে, এটাকে বলা হয় কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। প্রান্তীয় স্নায়ুতন্ত্র, যেমন আমাদের হাত, পা, এইসব অঙ্গে যেসব স্নায়ুতন্ত্র থাকে সেগুলো বলা হয় প্রান্তীয় স্নায়ুতন্ত্র। এর মাধ্যমে উদ্দীপনা, হাতের মাধ্যমে যেমন আমরা হাত দিয়ে কোনো একটা ধরলে আমাদের হাতের মাধ্যমে উদ্দীপনা পৌঁছায় মেরুরজ্জুতে, সেখান থেকে মস্তিষ্কে উদ্দীপনা পৌঁছায়। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র, এটা হচ্ছে একটা প্রতিবর্ত ক্রিয়া, এটা সম্পর্কে আমরা একটু পরেই জানব। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ হলো মস্তিষ্ক ও মেরুরজ্জু। মস্তিষ্ক হলো সমগ্র স্নায়ুতন্ত্রের চালক। মানুষের মস্তিষ্ক করটির মধ্যে অর্থাৎ মাথার খুলির মধ্যে সুরক্ষিত থাকে। মস্তিষ্ক মেনিনজেস নামক পর্দা দ্বারা আবৃত, অর্থাৎ মস্তিষ্কের পর্দার নাম হলো মেনিনজেস। মানুষের মস্তিষ্কের প্রধান অংশ 3টি: গুরু মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ বা লঘু মস্তিষ্ক। অগ্র বা গুরু মস্তিষ্ক, মস্তিষ্কের প্রধান অংশ হলো গুরু মস্তিষ্ক বা সেরিব্রাম। এটা ডান এবং বাম দুই খণ্ডে বিভক্ত থাকে। এদের ডান এবং বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার বলা হয়। অর্থাৎ এখানে যে মস্তিষ্কটা দেখা যাচ্ছে, এখানে আমরা তো সাধারণত যদি আমরা উপর থেকে দেখি, না এভাবে না, এইরকম একটা অংশ থাকে এবং পাশ থেকে আবার এই আরেকটা অংশ থাকে। দুইটা অংশ মিলিয়ে কিন্তু একটা মস্তিষ্ক গঠিত হয়। অর্থাৎ এর ডান দিকের যে অংশটা সেটাকে বলা হয় ডার্ন সেরিব্রাম হেমিস্ফিয়ার এবং বাম দিকের অংশটাকে বলা হয় বাম সেরিব্রাম হেমিস্ফিয়ার। মানব মস্তিষ্কের সেরিব্রাল হেমিস্ফিয়ার অধিকতর উন্নত এবং সুসংগঠিত। এই দুখণ্ড ঘনিষ্ঠভাবে স্নায়ুতন্ত্র দ্বারা যুক্ত থাকে। এদের উপরিভাগ ঢেউ তোলা এবং ধূসর বর্ণের। আমরা মস্তিষ্কের উপরে বাইরে থেকে দেখলে দেখা যায় যে মস্তিষ্কে এরকম অনেক ঢেউ খেলানো থাকে। দেখতে ধূসর বর্ণের হওয়ায় এদেরকে ধূসর পদার্থ বা গ্রে ম্যাটার বলে। অর্থাৎ মস্তিষ্কের যে ভিতরের প্রান্ত সেটাকে মস্তিষ্কের যে বাইরের অংশকে বলা হয় ধূসর পদার্থ বা গ্রে ম্যাটার, বাইরের অংশকে গ্রে ম্যাটার বলে। গুরু মস্তিষ্কের অন্তঃস্তরে কেবলমাত্র স্নায়ুতন্তু থাকে। স্নায়ুতন্তুর রং সাদা, অর্থাৎ এই যে বাইরের অংশ এবং ভিতরেও তো একটা অংশ থাকে, ভিতরের অংশে শুধুমাত্র স্নায়ুতন্তু থাকে। স্নায়ুতন্তু সাদা রঙের হওয়ায় এদেরকে বলা হয় শ্বেত পদার্থ বা হোয়াইট ম্যাটার। শ্বেত পদার্থের ভিতর দিয়ে স্নায়ুতন্তু এক স্থান থেকে অন্য স্থানে যায়। ধূসর পদার্থের কয়েকটি স্তরে বিশেষ আকারের স্নায়ুকোষ দেখা যায়। এই স্নায়ুকোষগুলো গুরু মস্তিষ্কের বিভিন্ন অংশে গুচ্ছ বেঁধে স্নায়ুকেন্দ্র সৃষ্টি করে। এগুলো বিশেষ কর্মকেন্দ্র হিসেবে কাজ করে, যেমন অগ্র বা গুরু মস্তিষ্ক দর্শন, শ্রবণ, ঘ্রাণ, চিন্তা চেতনা, স্মৃতি, জ্ঞান, বুদ্ধি, বিবেক, পেশি চালনার ক্রিয়াকেন্দ্র গুরু মস্তিষ্কে অবস্থিত। সেরিব্রামের নিচের অংশ হলো থ্যালামাস এবং হাইপোথ্যালামাস। সেরিব্রামের নিচের অংশ হলো থ্যালামাস এবং হাইপোথ্যালামাস। এগুলো ধূসর পদার্থের পুঞ্জ। ক্রোধ, লজ্জা, গরম, শীত, নিদ্রা, তাপ সংরক্ষণ এবং চলন, এই কাজগুলো সম্পন্ন করে থ্যালামাস এবং হাইপোথ্যালামাস। মধ্য মস্তিষ্ক, গুরু মস্তিষ্ক এবং পন্স এর মাঝখানে মধ্য মস্তিষ্ক অবস্থিত।
অর্থাৎ এই হলো পন্স এবং এই উপরের অংশ হলো গুরু মস্তিষ্ক। এর মাঝখানে যে অংশটা এটাকে বলা হয় মধ্য মস্তিষ্ক। মধ্য মস্তিষ্ক দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তির সাথে সম্পর্কিত। পশ্চাৎ বা লঘু মস্তিষ্ক। লঘু মস্তিষ্ক গুরু মস্তিষ্কের নিচে এবং পশ্চাতে অবস্থিত। অর্থাৎ এই অংশ থেকে এই অংশ পর্যন্ত, এই অংশ পর্যন্ত হলো পশ্চাৎ মস্তিষ্ক। এটা গুরু মস্তিষ্কের চেয়ে আকারে ছোট। দেহের ভারসাম্য রক্ষা করা এটা প্রধান কাজ। দেহের ভারসাম্য রক্ষা করা পশ্চাৎ বা লঘু মস্তিষ্কের প্রধান কাজ। এছাড়া লঘু মস্তিষ্ক কথা বলা, চলাফেরা নিয়ন্ত্রণ করে। এর তিনটি অংশ, অর্থাৎ লঘু মস্তিষ্কের তিনটি অংশে বিভক্ত: সেরিবেলাম, পন্স এবং মেডুলা বা সুষুম্না শীর্ষক। এই যে অংশটা এটা হচ্ছে সেরিবেলাম, এই অংশটা হচ্ছে পন্স, এবং এই যে সুষুম্না কাণ্ড, এই যে উপরের যে অংশটা এটাকে বলা হয় সুষুম্না শীর্ষক। সেরিবেলাম পন্সের বিপরীত দিকে অবস্থিত খণ্ডটি হলো সেরিবেলাম, অর্থাৎ এই পন্স এর বিপরীত দিকের অংশটি হলো সেরিবেলাম। এটা অনেকটা ঝুলন্ত অবস্থায় থাকে। সেরিবেলাম ডান এবং বাম দুটি অংশে বিভক্ত। পন্স পন্স লঘু মস্তিষ্কের সামনে এবং নিচে অবস্থিত। একে মস্তিষ্কের যোজক বলা হয়। এটা গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক এবং মধ্য মস্তিষ্ককে সুষুম্না শীর্ষকের সাথে যুক্ত করে। অর্থাৎ এই পন্স এটি কিন্তু সুষুম্না শীর্ষকের সাথে মস্তিষ্ককে যুক্ত করে, লঘু মস্তিষ্ককে যুক্ত করে। মেডুলা বা সুষুম্না শীর্ষক এটি মস্তিষ্কের নিচের অংশ। সুষুম্না শীর্ষক পন্সের নিম্নভাগ থেকে মেরুরজ্জুর উপরিভাগ পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ এটা মস্তিষ্ককে মেরুরজ্জুর সাথে সংযোজিত করে। অর্থাৎ মেডুলা বা সুষুম্না শীর্ষক মস্তিষ্ককে মেরুরজ্জুর সাথে সংযোজিত করে। এই জন্য সুষুম্না শীর্ষককে মস্তিষ্কের বোটা বলা হয়। মস্তিষ্কের এই অংশ হৃদস্পন্দন, খাদ্য গ্রহণ এবং শ্বসন কাজ নিয়ন্ত্রণ করে। এবার মেরুরজ্জু। মেরুদণ্ডের মধ্যে মেরুরজ্জু সংরক্ষিত থাকে। মেরুরজ্জুর ধূসর পদার্থ থাকে ভিতরে এবং শ্বেত পদার্থ থাকে বাইরে, অর্থাৎ মস্তিষ্কের উল্টো। আমরা মস্তিষ্কের ক্ষেত্রে দেখি কি বাইরের অংশে থাকে শ্বেত পদার্থ এবং ভিতরের অংশে বাইরের অংশে থাকে ধূসর পদার্থ বা গ্রে ম্যাটার এবং ভিতরের অংশে থাকে শ্বেত পদার্থ বা হোয়াইট ম্যাটার। এবং মেরুরজ্জুর ক্ষেত্রে দেখা যায় বাইরের অংশে থাকে শ্বেত পদার্থ বা হোয়াইট ম্যাটার এবং ভিতরের অংশে থাকে ধূসর পদার্থ বা গ্রে ম্যাটার। মেরুরজ্জুর শ্বেত পদার্থের ভেতর দিয়ে আজ্ঞাবাহী এবং অনুভূতিবাহী স্নায়ুতন্ত্র যাতায়াত করে। প্রতিবর্ত চক্র, অর্থাৎ আমরা যে একটা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র নাম শুনছিলাম, এইখানে এই যে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র, এটা হচ্ছে প্রতিবর্ত চক্র বা প্রতিবর্ত ক্রিয়া। প্রতিবর্ত চক্র, তোমার হাতে মশা বসলে তুমি কি করো? অবশ্যই মশাটিকে মারতে চেষ্টা করো। তোমার হাতে মশা বসছে, তুমি সেটা কিভাবে টের পেলে? তুমি যে মশার কামড় অনুভব করেছো, তার জন্য কিন্তু তুমি মশাটাকে মারছো অথবা মারার চেষ্টা করছো। মশার কামড় অনুভব করেছে স্নায়ুর উদ্দীপনার জন্য। স্নায়ুর ক্রিয়া বা উদ্দীপনায় সাড়া দেওয়াও তাই। আয়নাতে আলো ফেলার সঙ্গে সঙ্গে যেমন আলো প্রতিফলিত হয়, প্রতিবর্ত ক্রিয়া অনেকটা তেমনি। যেমন হাতে মশা বসার সাথে সাথে আমরা মশা যে বসছে সেটা আমরা টের পেয়ে যাই। প্রতিবর্ত ক্রিয়া ঘটে স্নায়ুতাড়নার তাৎক্ষণিক কার্যকারিতার ফলে। স্নায়ুতাড়না কি? মস্তিষ্কের ভেতর দিয়ে যে সংবাদ বা অনুভূতি প্রবাহিত হয় তাকে স্নায়ুতাড়না বলে। আমরা যেমন হাতে মশা কামড় দিলে মশা তাড়িয়ে দেই অথবা পায়ে পিন ফুটলে আমরা নিমেষেই আমাদের পা সরিয়ে নিই। এটি কিভাবে ঘটে? হাতের উপর মশা বসলে স্নায়ুর গ্রাহক প্রান্তের উদ্দীপক হলো মশা। অর্থাৎ এই যে গ্রাহক প্রান্ত এর উদ্দীপক হলো মশা। এর উপস্থিতি অনুভব করার সঙ্গে সঙ্গে কোষ প্রান্তের সাড়া জাগে, আমরা মশাটিকে তাড়িয়ে দেই অথবা মেরে ফেলি। এই সকল ক্রিয়া যেন অজ্ঞাতসারে আপনা আপনি হয়ে থাকে। এরূপ ক্রিয়া অনুভূতির উত্তেজনা দ্বারা উৎপন্ন হয়, মস্তিষ্ক দ্বারা চালিত হয় না, তাকেই প্রতিবর্ত ক্রিয়া বলে। অর্থাৎ যে ক্রিয়া অনুভূতির উত্তেজনা দ্বারা উৎপন্ন হয় এবং মস্তিষ্ক দ্বারা চালনা হয় না, অর্থাৎ মস্তিষ্ক সিগন্যাল পাওয়ার আগেই ক্রিয়া সংঘটিত হয়ে যায়, তাকে প্রতিবর্ত ক্রিয়া বলে। প্রতিটি প্রতিবর্ত চক্রের 5টি অংশ থাকে। গ্রাহক অঙ্গ, এই হলো গ্রাহক অঙ্গ। অনুভূতিবাহী স্নায়ু, এই স্নায়ুটা হলো অনুভূতিবাহী স্নায়ু। প্রতিবর্ত কেন্দ্র, এইটা হচ্ছে প্রতিবর্ত কেন্দ্র। আজ্ঞাবাহী স্নায়ু, এই যে স্নায়ুটা হলো আজ্ঞাবাহী স্নায়ু।
এবং সাড়া প্রদানকারী অঙ্গ। আমাদের ঐচ্ছিক পেশি যেমন হাত পা এগুলো হলো আমাদের সাড়া প্রদানকারী অঙ্গ। যেসব অঙ্গ আমরা নাড়াচাড়া করতে পারি তাদেরকে বলা হয় সাড়া প্রদানকারী অঙ্গ। তাৎক্ষণিক আত্মরক্ষার জন্য কোনো অঙ্গের তড়িৎ ক্রিয়া নাম প্রতিবর্ত ক্রিয়া। আগুনে হাত লাগা বা হাতে পিন ফোটা মাত্রই আমরা হাত টেনে নেই। চোখে প্রখর আলো পড়া মাত্রই আমাদের চোখের পাতা বন্ধ হয়ে যায়। এগুলো হলো প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ। এবার প্রতিবর্ত ক্রিয়ার ব্যাখ্যা। হাতের চামড়ায় পিন ফোটা মাত্র অনুভূতিবাহী স্নায়ুতন্ত্র পিন ফোটার যন্ত্রণা গ্রহণ করে। অর্থাৎ এই যে স্নায়ুতন্ত্রটা অনুভূতিবাহী স্নায়ু, এটি পিন ফোটার যন্ত্রণা গ্রহণ করে। এই যন্ত্রণাদায়ক তাড়না অনুভূতিবাহী স্নায়ুতন্ত্রের মাধ্যমে মেরুরজ্জুতে পৌঁছায়। এটা হচ্ছে মেরুরজ্জু, এখানে পৌঁছায়। এই তাড়না অনুভূতিবাহী স্নায়ুকোষ থেকে আজ্ঞাবাহী স্নায়ুতে প্রবাহিত হয়। অর্থাৎ এখান থেকে এই যে আজ্ঞাবাহী স্নায়ু এখানে প্রবাহিত হয়। স্নায়ুতাড়না আজ্ঞাবাহী কোষে পৌঁছা মাত্র পেশিতে প্রেরণ করে। এইখান থেকে স্নায়ুতাড়না ঐচ্ছিক পেশিতে বা যে কোনো পেশিতে প্রেরণ করে। ফলে পেশি সংকুচিত হয় এবং যন্ত্রণার উৎস থেকে হাত বা পা সরিয়ে নেয়। এই প্রক্রিয়াটা কিন্তু খুবই জটিল। এটাকে খুব সহজভাবে এখানে বর্ণনা করা হয়েছে। আসলে হাতে পিন ফোটার সঙ্গে সঙ্গে বেশ কিছু অনুভূতিবাহী স্নায়ু উদ্দীপনা গ্রহণ করে। এখানে দেখানো হয়েছে কি একটা অনুভূতিবাহী স্নায়ু উদ্দীপনা গ্রহণ করছে, অথচ অসংখ্য লাখ লাখ অনুভূতিবাহী স্নায়ু এই উদ্দীপনাটা গ্রহণ করে। এই উদ্দীপনা অনেকগুলো পরস্পর সংযুক্ত স্নায়ুকোষের মাধ্যমে অনেকগুলো আজ্ঞাবাহী কোষে প্রবাহিত হয়। এসব আজ্ঞাবাহী স্নায়ু পেশিতে উদ্দীপনা প্রেরণ করে এবং হাতকে সরিয়ে আনে। অনুভূতি মস্তিষ্কে পৌঁছায়। অর্থাৎ যখন মেরুরজ্জুতে পৌঁছায়, সেখান থেকে যখন ক্রিয়াটা সংঘটিত হয়ে যায়, অর্থাৎ আমরা মশাটিকে তাড়িয়ে দিই বা মেরে ফেলি, তারপরে সেই অনুভূতিটা আমাদের মস্তিষ্কে পৌঁছায় বা প্রবাহিত হয়। তখন শরীর জানতে পেরেছে যে সেখানে কিছু একটা ঘটেছে। প্রতিবর্ত ক্রিয়া একটি সমন্বিত কার্যক্রম। প্রতিবর্ত ক্রিয়ায় যে 5টি অংশ কাজ করে তাদের যে কোনো একটির অভাবে কাজটি সঠিকভাবে নাও হতে পারে। রেচনতন্ত্র। আমরা নাক দিয়ে নিঃশ্বাস ছাড়ি, অতি গরমে আমাদের গা ঘামে, এগুলো রেচন পদার্থ। অর্থাৎ রেচন পদার্থ হলো সেই সব পদার্থ যেগুলো দেহের জন্য ক্ষতিকর এবং অপ্রয়োজনীয়। রেচন বলতে দেহের বর্জ্য পদার্থ নিষ্কাশন ব্যবস্থাকে বোঝায়। পরিপাকের ফলে পানি, কার্বন ডাইঅক্সাইড, ইউরিয়া প্রভৃতি দূষিত পদার্থ দেহে প্রস্তুত হয়। এগুলো নিয়মিত ত্যাগ না করলে স্বাস্থ্যহানি ঘটে। এইসব দূষিত পদার্থ দেহের মাধ্যমে জমে বিষক্রিয়া দেখা দেয়। এর ফলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। অর্থাৎ আমাদের যদি প্রস্রাব, পায়খানা অথবা ঘাম বের হওয়া যদি বন্ধ হয়ে যায়, অথবা আমাদের যদি ফুসফুস কাজ না করে, আমাদের যদি কার্বন ডাইঅক্সাইড যদি আমরা ত্যাগ করতে না পারি, তাহলে আমাদের শরীরে বিষক্রিয়া দেখা দেবে এবং এর ফলে আমাদের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এ সকল বর্জ্য পদার্থ প্রধানত নিঃশ্বাস বায়ু, ঘাম এবং মূত্রের সাথে দেহের বাইরে চলে যায়। ফুসফুস, চর্ম এবং বৃক্ক এই 3টি প্রধান রেচন অঙ্গ। যেমন ফুসফুসের মাধ্যমে আমরা কার্বন ডাইঅক্সাইড বাইরে ত্যাগ করি, চর্মের মাধ্যমে বা চামড়ার মাধ্যমে ঘাম দেহের বাইরে নির্গত হয়, এবং বৃক্কের মাধ্যমে মূত্র উৎপন্ন হয়, যেটা প্রস্রাব বা পায়খানা উৎপন্ন হয়, যেটা আমরা দেহের বাইরে নিষ্কাশন করে দিই। অর্থাৎ এই 3টি হলো মানব দেহের প্রধান রেচন অঙ্গ। কার্বন ডাইঅক্সাইড ফুসফুসের মাধ্যমে এবং লবণ জাতীয় ক্ষতিকর পদার্থ চর্মের মাধ্যমে ঘাম আকারে বের হয়ে যায়। বৃক্কের মাধ্যমে দেহের নাইট্রোজেনযুক্ত তরল দূষিত পদার্থ পরিত্যক্ত হয়। মূত্রের মাধ্যমেই শতকরা 80% নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ পরিত্যক্ত হয়। তাই বৃক্ককে প্রধান রেচন অঙ্গ হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ দেহের সবচেয়ে বেশি রেচন হয় বৃক্কের মাধ্যমে, এই জন্য বৃক্ককে প্রধান রেচন অঙ্গ হিসেবে বিবেচনা করা হয়। যে তন্ত্র রেচন কার্যে সহায়তা করে তাকে রেচন তন্ত্র বলে। এখানে রেচন তন্ত্র অর্থাৎ বৃক্কের মাধ্যমে কিভাবে মূত্র উৎপন্ন হবে, সেই মূত্র কিভাবে আহ মূত্রথলিতে পৌঁছায় এবং দেহের বাইরে নির্গত হয় তার একটি চিত্র দেওয়া আছে। যেমন বৃক্ক, যেটাকে আমরা কিডনি বলে চিনে থাকি, কিডনি, এবং এগুলো হলো বৃক্কীয় ধমনী বা রেনাল ধমনী বলা হয়, এবং এটাকে বলা হয় বৃক্কীয় শিরা বা রেনাল শিরা। এর মাধ্যমে এই অংশটাকে বলা হয় ইউরেটার। অর্থাৎ এইখান থেকে বৃক্কে এসে পৌঁছায়, সেখান থেকে পরিশোধিত হয় এবং যে মূত্রটা উৎপন্ন হয় সেটাই ইউরেটারের মাধ্যমে এসে মূত্রথলিতে জমা হয়, এবং মূত্রথলিতে যখন মূত্রথলিতে যখন চাপ উৎপন্ন হয়, তখন সেটা মূত্রনালীর মাধ্যমে দেহের বাইরে নির্গত হয়। এখানে একটা পরীক্ষণ দেওয়া আছে যে আমাদের যে নিঃশ্বাস বায়ুতে যে কার্বন ডাইঅক্সাইড আছে সেটা পর্যবেক্ষণ করার জন্য এখানে চুনের পানি নেওয়া হয়েছে এবং একটি প্লাস্টিকের নল নেওয়া হয়েছে। অর্থাৎ সহজভাবে বলতে গেলে আমরা যদি একটি পাত্রে চুনের পানি নেই এবং একটা নল দিয়ে
একটা নল দিয়ে যদি আমরা মুখের মাধ্যমে যদি এখানে যদি আমরা বায়ু করি বা মুখের মাধ্যমে যদি এখানে একটা ফু দেই, তাহলে দেখা যাবে যে চুনের পানিটা ঘোলা হয়ে যাবে। কারণ চুনের পানির সাথে যদি কার্বন ডাইঅক্সাইড মেশানো হয় তাহলে চুনের পানি ঘোলা হয়ে যায়। আমাদের নিঃশ্বাস বায়ুতে যেহেতু কার্বন ডাইঅক্সাইড আছে, তাই চুনের পানির সাথে কার্বন ডাইঅক্সাইড মিলিত হওয়ার কারণে চুনের পানি ঘোলা হয়ে যায়। জাস্ট এই পরীক্ষণটাই এখানে দেওয়া আছে। এখানে মানবদেহের জন্য অল্প পরিমাণ কার্বন ডাইঅক্সাইড কিন্তু মানুষের দেহের জন্য ক্ষতিকর নয়, কিন্তু বেশি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড বিষাক্ত এবং দেহের জন্য অত্যন্ত ক্ষতিকারক। শ্বসন ক্রিয়ার সময় আমাদের দেহকোষ বজ্র হিসাবে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করে। কোষ থেকে রক্ত কার্বন ডাইঅক্সাইড বহন করে ফুসফুসে নিয়ে আসে। নিঃশ্বাসের বায়ুতে শতকরা 4 ভাগ কার্বন ডাইঅক্সাইড থাকে, অর্থাৎ আমরা নিঃশ্বাস বায়ু ত্যাগ করি, এর মধ্যে শতকরা 4 ভাগ কার্বন ডাইঅক্সাইড রয়েছে। নিঃশ্বাস বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের সাথে জলীয় বাষ্প থাকে। এখন নিঃশ্বাস বায়ুতে যে জলীয় বাষ্প থাকে, এই প্রমাণটা আমরা কিভাবে করব? আমরা শীতকালে অথবা এখনো যদি তুমি হাতে একটা আয়না নাও, আয়নায় যদি তুমি তোমার মুখ থেকে যদি একটা ভাপ দাও বা একটা ফু দাও, দেখা যাবে যে আয়নায় কিন্তু ছোট ছোট আয়নাটা ঘোলা হয়ে যাবে। অর্থাৎ তো পরে তুমি হাত দিয়ে যদি এটা টাচ করো, দেখবা যে হাতে অল্প পানির মতন আসবে। এটাই হলো নিঃশ্বাস বায়ুতে যে জলীয় বাষ্প থাকে এর প্রমাণ। ঘর্ম বা ঘাম। মানবদেহের বহিরাবরণ চর্ম বা ত্বক। ত্বকে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে, এগুলো হলো লোমকূপ। এই সকল লোমকূপ দিয়ে ঘাম বের হয়। এই ঘামে সাধারণত পানির সাথে সামান্য লবণ, কার্বন ডাইঅক্সাইড এবং অন্যান্য ক্ষতিকর বা অপ্রয়োজনীয় পদার্থ থাকে। মূত্র। বৃক্ককে মূত্র তৈরির কারখানা হিসেবে অভিহিত করা হয়। দেহের পিছনের দিকে মেরুদণ্ডের দুই পাশে দুটি বৃক্ক বা কিডনি থাকে। বৃক্ক চাকনির মতো কাজ করে। যকৃৎ আমাদের দেহের অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিডকে ভেঙে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া ইত্যাদি নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ তৈরি করে। এগুলো দেহের জন্য ক্ষতিকর। বৃক্ক রক্ত থেকে ক্ষতিকর পদার্থ ছেঁকে নেয়। এই ক্ষতিকর পদার্থসমূহ পানির সাথে মিশে হালকা হলুদ বর্ণের মূত্র তৈরি করে এবং ইউরেটারের মাধ্যমে মূত্রথলিতে জমা হয়। নির্দিষ্ট সময় পর মূত্রের বেগ অনুভূত হয়। মলদ্বারের মতো মূত্রথলির দ্বারেও সংকোচন এবং প্রসারণ বেশি থাকে। একে মূত্রপথ বলে। প্রয়োজনের বেশি সংকোচন এবং প্রসারণের ফলে দেহ থেকে মূত্র নির্গত হয়। অর্থাৎ আমাদের যে মূত্রথলিটা আছে সেখানেও সংকোচন প্রসারণ হয়, এবং এটা যখন সংকোচন হয় তখন আমাদের মূত্র ত্যাগের ইচ্ছে থাকে এবং আমরা মূত্র ত্যাগ করি। এই ছিল আজকের অধ্যায়ে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে, উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।